ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা এন্টারপ্রেনারশিপ স্কিলসের একটা পার্ট পড়ব। কালকে আমরা দেখেছি কি কি কোয়ালিটিস হয় একজন সাকসেসফুল এন্টারপ্রেনারের। তো এন্টারপ্রেনারশিপ স্কিলের আজকের সেশনটা হলো ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট। ওয়েজ এমপ্লয়মেন্ট মানে তুমি কোথাও একটা কাজ করছো, সেটার বিনিময়ে তুমি টাকা পাচ্ছ। আর এন্টারপ্রেনারশিপ হলো তুমি নিজের একটা ব্যবসা খুলেছো, সেটাতে তুমি কোনো ইউনিক আইডিয়াস অ্যাপ্লাই করে কাজটা করছো, বিজনেস করছো। তো দুটোর মধ্যে কি কি ডিফারেন্স সেটা আমরা আজকে পড়ব। দেখো, ইন্ট্রোডাকশনে কি বলছে, entrepreneurship is not without risks, but entrepreneurs are not afraid of taking calculated risk. entrepreneurship এরকম একটা জিনিস, সেটা রিস্ক না নিয়ে সম্ভব না। আর entrepreneurরা কোনো দিনই ভয় পাবে না ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটেড রিস্ক কথাটার মানে হলো, ধরো ক্যালকুলেটেড রিস্কের এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার পরীক্ষায় আছে 5টা চ্যাপ্টার, হ্যাঁ, আর পরীক্ষাতে তুমি জানো যে লাস্ট যে চ্যাপ্টারটা সেটার থেকে বেশি একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার না, সেটার থেকে বেশি কোনো মার্কস আসার কথা না। প্রথম 4টা চ্যাপ্টার খুব ইম্পর্ট্যান্ট। তুমি কি করলে, প্রথম 4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়লে, আর যে 5 নাম্বার চ্যাপ্টার সেটার যে ইম্পর্ট্যান্ট কিছু টপিক ছিল, 2-3টে তুমি টপিক পড়েছো, পুরো চ্যাপ্টারটা পড়োনি। এটাকে বলা হয় ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। যে যদি 5 নাম্বার চ্যাপ্টারে অন্য একটা টপিক আসে, আমি ছাড়বো, তাহলে আমার খুব একটা মার্কস কাটবে না, কিন্তু আমি জানি যে ওইটা থেকে আসবে না। আর ক্যালকুলেটেড রিস্ক না নেওয়া মানে অতিরিক্ত রিস্ক নেওয়া হলো যে প্রথম তুমি 2টো চ্যাপ্টার পড়লে আর বাকি একটা চ্যাপ্টারও পড়লে না, তাহলে কি হবে? তাহলে তো তোমার মার্কস আসবেই না, কারণ যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলোই তুমি পড়োনি। তো এইটাই ডিফারেন্স হলো রিস্ক আর ক্যালকুলেটেড রিস্কের মধ্যে। ওকে, এবার দেখো নেক্সট বলছে, টেকিং রিস্কস can lead to failure, but failure is acceptable and entrepreneurs continue their course of action till they succeed. হয়তো এরকম হতে পারে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার পরেও তোমার ফেলিয়ার হলো, ঠিক আছে, মানে তুমি সাকসেসফুল হলে না, কিন্তু ফেলিয়ার ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু ওই যে ফেলিয়ারটা, সেটাও তুমি অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এন্টারপ্রেনার্স যতই যা হোক ফেলিয়ার তো হবেই, তারপরেও নিজের কাজটা সে করেই যাবে আনটিল দে সাকসিড, যেই দিন অবধি না সে সাকসেস পাবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনারশিপ কি বলছে, এন্টারপ্রেনারশিপ যদি তুমি করতে চাও, মানে এন্টারপ্রেনার যদি তুমি হতে চাও, তাহলে তোমার কি তোমার স্কিলস থাকবে সেটা বলছে। ইফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন, তোমাকে খুব ভালো করে এফেক্টিভভাবে প্ল্যান করতে হবে, মানে কিভাবে কি করবে সেটাকে প্ল্যান করতে হবে খুব ভালোভাবে। আর এক্সিকিউট মানে সেটাকে তারপর ভালো করে এক্সিকিউট করতে হবে, মানে যা তুমি প্ল্যান করেছো কিভাবে করবে সেই কাজটা প্ল্যানের অনুযায়ী করতে হবে। অ্যাবিলিটি টু টেক আপ রিস্ক, তোমাকে রিস্ক নিতে জানতে হবে। কোনো একটা কাজ করছো, তোমাকে রিস্ক নিতে জানতে হবে। বিলিভ ইন হার্ডওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, খুব কঠোর পরিশ্রম আর ডিসিপ্লিনের ওপর তোমাকে বিলিভ করতে হবে। মানে তুমি যদি এরকম হও যে গাছ ছেড়ে বসে আছো, কাজ করছো না, তুমি সময় মতো কোনো কাজই করছো না, তাহলে কিন্তু হবে না। অ্যাডাপ্টেবল অ্যান্ড ফ্লেক্সিবল টু অ্যাচিভ দ্য গোলস অফ এনহান্সিং কোয়ালিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। অ্যাডাপ্টেবল অ্যান্ড ফ্লেক্সিবল, ওই যে কালকে বললাম, তোমার যদি কোনো একটা প্রবলেম হয়, ধরো কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের পছন্দ হলো না, তাহলে তোমাকে সেটা মেনে নিতে হবে। হয়তো তুমি সেটাতে 100% দিয়েছো, কিন্তু কাস্টমারের পছন্দ হলো না, তখন তোমার কি করতে হবে, এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে, অ্যান্ড ফ্লেক্সিবল হতে হবে, মানে অন্য একটা পদ্ধতিতে তুমি নিজের গোলটাকে অ্যাচিভ করতে চেষ্টা করবে। নলেজ অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড দেয়ার নিড অর ডিমান্ড ইন দ্য মার্কেট, তোমাকে জানতে হবে যে তুমি যে প্রোডাক্টটা বিক্রি করছো বা যেই সার্ভিসটা তুমি দিচ্ছ সেইটার ব্যাপারে তোমাকে পুরো নলেজ থাকতে হবে। আর সেই প্রোডাক্ট বা সার্ভিসেসের মার্কেট ডিমান্ড কী, মানে সেটা মার্কেটে লোক কতটা নিচ্ছে সেটাকেও জানতে হবে। ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট স্কিলস,
তোমাকে ফাইন্যান্সিয়ালি লিটারেট হতে হবে। তার মানে কি, তোমাকে ব্যাংকে কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে, কোন জিনিসে ইনভেস্ট করলে তোমার টাকা রিটার্ন বেশি আসবে সেটা বুঝতে হবে, তোমাকে টাকা জমাতে হবে, সেভিংস করতে হবে, সেটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে হবে, এগুলো তোমাকে জানতে হবে। মানি ম্যানেজমেন্ট স্কিলস, এই যে টাকাটা তোমার কাছে আসছে, ধরো তুমি প্রফিট করছো কিন্তু সেটাকে তুমি অন্য জায়গায় নষ্ট করে দিচ্ছ, স্পেন্ড করে দিচ্ছ অতিরিক্ত অ্যামাউন্টে, খেয়ে নিচ্ছ বেশি করে, বা একটা জিনিস কিনে নিচ্ছ যেটা তোমার দরকার নেই, তাহলে সেটা হচ্ছে না, তোমাকে মানিটাকে ম্যানেজ করতে হবে। প্রফিট, এবার বলছে প্রফিট কি, যে লাভ জিনিসটা কি। প্রফিট ইজ দ্য গেইন অ্যামাউন্ট দ্যাট ইজ আর্নড ইন এ বিজনেস অর ট্রেড আফটার সেলিং দ্য প্রোডাক্ট অফ সার্ভিস। তুমি যেই প্রোডাক্টটা যেই দামে কিনেছো ডিস্ট্রিবিউটার থেকে, বা যেই সার্ভিসটা তুমি দিচ্ছ, সেটার যে তোমার যে খরচাটা হচ্ছে সেটার উপর যে সেটার উপর যে এক্সট্রা টাকাটা তুমি পাচ্ছ সেল করার পরে, সেটাই হলো তোমার প্রফিট বা গেইন। এক্সাম্পল দিয়েছে দেখো, মেজার্স রাম প্রসাদ owns a sweet shop in a remote village. He incurs a total cost of rupees 35 per kg of sweets and sells at a rate of rupees 42 per kg to customers. 35 টাকা প্রতি কেজি সে মিষ্টি আনে কোথাও থেকে, ডিস্ট্রিবিউটার থেকে, আর সেটা 42 রুপিস পার কেজি সে কাস্টমারের কাছে বিক্রি করছে। তাহলে তার লাভ কত? 42 মাইনাস 35, 7 পার কেজি। প্রতি কেজিতে 7 টাকা তার লাভ। দ্য প্রফিট আর্নড ইজ দ্য এক্সেস আর্নিং আফটার ডিডাক্টিং অল এক্সপেন্সেস। এই যে প্রফিটটা বা লাভটা সে ইনকাম করছে সেটা হলো এক্সট্রা আর্নিং আফটার ডিডাক্টিং অল এক্সপেন্সেস। সব খরচা ক্যালকুলেট করার পর যে এক্সট্রা টাকাটা সে ইনকাম করছে সেটাই হলো আমার প্রফিট। রিস্ক, রিস্ক কি? এ সিচুয়েশন ওয়্যার দ্য রেজাল্ট ইজ নট নোন অ্যান্ড কুড লিড টু a loss is risk in business terms. একটা সিচুয়েশন যেটার তুমি রেজাল্ট জানো না, তোমার জানা নেই, আর হয়তো এটার রেজাল্ট কি হতে পারে, যে তোমার লস হবে, সেটাই হলো রিস্ক ইন বিজনেস টার্মস। বিজনেসের ভাষায় এটাকেই বলা হয় রিস্ক। ফর এক্সাম্পল, ইফ উই আর মেকিং 10 kg of sweets and spend rupees 300 on buying milk, sugar, maida, and at the same time some other person also starts the same business in the same area who could sell sweets at a lower price, then we are at risk of running into a loss. বলছে ধরো তুমি 10 কেজি বানালে, মিষ্টি বানালে, 10 কেজি মিষ্টি বানাতে তুমি 300 টাকা দুধ কিনেছো, সুগার কিনেছো, ময়দা কিনেছো, সুগার মানে চিনি কিনেছো, ময়দা কিনেছো, তোমার টোটাল খরচা হয়েছে 300 টাকা। এইবার সেম টাইমে একই সময়ে একই এরিয়াতে আরেকটা মানুষও আছে যে সেম বিজনেস মানে মিষ্টি বিক্রি করছে, আর ওর মিষ্টির দাম আরও কম। তাহলে তোমার কি, তোমার তখন একটা আনসার্টেনটি এসে পড়ে যে একই ধরনের মিষ্টি সেটা আরেকজন বিক্রি করছে একই জায়গায় তোমার পাশেই, কিন্তু একটু কম দামে, তাহলে তোমার তো লস হতে পারে, ঠিক আছে? Similarly, an entrepreneur may be at risk if he or she starts a new business or expand the business with some innovative idea. আবার সিমিলারলি এরকমও হতে পারে, ধরো তোমার এরিয়াতে একটা চায়ের দোকান অলরেডি আছে যেখানে সবাই চা খায়, তুমি এইখানেই তুমি একটা নতুন চায়ের দোকান খুললে, তোমার চায়ের দোকানে ধরো অনেক ধরনের চা পাওয়া যায়, অনেক ফ্লেভারের চা পাওয়া যায়। তো এরকম তো হতেই পারে যে ওই এরিয়ার লোক ওই বিভিন্ন ফ্লেভারের চা পছন্দ করে না, নর্মাল চাই পছন্দ করে, তখন তো তোমার চা বিক্রি হবে না, তখন ওই যে লোকটা আছে ওর চাটা বিক্রি হবে, এরকমও হতে পারে। তো এই সিচুয়েশনগুলোকে আমরা বলি রিস্ক। নেক্সট হলো ওয়েজ এমপ্লয়মেন্ট। Wage is normally an assured amount which is agreed upon by both the parties given to the employee on a daily or weekly basis for his work. আর ওয়েজ এমপ্লয়মেন্ট মানে তোমাকে একজন বলেছে, যেরকম লেবাররা বাড়িতে কাজ করে, লেবারার্সরা, যে আজকে আমি সারাদিন মাটি টানবো, তার জন্য বালি টানবো, আমাকে কত টাকা দেওয়া হবে? 700 টাকা পার ডে। তো ও সারাদিন কাজ করে ও জানে যে এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ও 700 টাকা পাবে। In case of wage employment, there are always two parties. One is known as the employer and the other is the employee. তো এটাকেই বলা হয় ওয়েজ এমপ্লয়মেন্ট। এটার ক্ষেত্রে দুটো পার্টি থাকে, একজন হলো যে এমপ্লয়ার মানে যে চাকরি দিচ্ছে, আর আরেকজন হলো যে এমপ্লয়ি
যে চাকরিটা করছি, চাকরি বলো বা কোনো কাজ বলো, পার ডে বেসিস হতে পারে, উইকলি বেসিস হতে পারে, যখন কোনো বিল্ডিং কনস্ট্রাকশন হয় তখন মান্থলি বেসিসও হতে পারে। Wage employment not only assures a regular and steady income but also ensures various other benefits like medical facilities, housing facility, travel concession, loans and advances, insurance, old age benefits, etc. তো ওয়েজ এমপ্লয়মেন্টের আন্ডারে ধরো আমার চাকরিটাও আসছে, তোমার স্কুলের বাকি টিচারদের চাকরিটাও আসছে, যেখানে প্রত্যেক মাসের শেষে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, প্রত্যেক মাসে আমরা সেম অ্যামাউন্টই পাচ্ছি। তারপর আমাদের আরও বেনিফিট আছে, ধরো মেডিকেল ফেসিলিটি, কোনো অসুস্থতা হলে সেটার জন্য আমরা টাকা পাচ্ছি, হাউজিং ফেসিলিটি, থাকার জন্য হয়তো টাকা পাচ্ছি, ট্রাভেল কনসেশন পাচ্ছি, কোথাও ঘুরতে গেলে সেটার জন্য টাকা পাচ্ছি। আমি পাবো না, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওরা পাচ্ছে, লোনস নিতে পারছে, অ্যাডভান্স নিতে পারছে টাকা, ইন্স্যুরেন্সের ফেসিলিটি পাচ্ছে, ওল্ড এজ বেনিফিটস যেরকম পেনশন পাচ্ছে অনেকে, তো সেইগুলো কি গভর্নমেন্ট জব করলে হয়? তো সেইগুলোও ওয়েজ এমপ্লয়মেন্টের আন্ডারে পড়ে। ওয়েজ এমপ্লয়মেন্ট ডাজ নট ইনভলভ টু মাচ রিস্ক। তো ওয়েজ এমপ্লয়মেন্টে কোনো ধরনের রিস্ক তো থাকে না, বাট অন্টারপ্রেনারশিপ ইনভলভস টেকিং সার্টেন অ্যামাউন্ট অফ ক্যালকুলেটেড রিস্ক। কিন্তু অন্টারপ্রেনারশিপের মধ্যে একটু রিস্ক থাকে, একটু না অনেকটাই রিস্ক থাকে, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক, মানে তোমাকে রিস্কটা নিতে জানতে হবে। মানে ওই যে এক্সাম্পল দিলাম পরীক্ষার আগে প্রিপারেশনের, ওইটাই। বেনিফিটস অফ অন্টারপ্রেনারশিপ, তো ধরো এখানে এইটাই বলছে যে এত ধরো আমার কাছে এখন একটা ইনকাম আছে, প্রত্যেক মাসে একটা টাকা আসছে, তো সেটা আমি জানি আসবে হয়তো অনেক দিন যদি জবটা থাকে, তো আমি তো এটা নিয়ে কমফোর্টেবল থাকতে পারি। তাহলে আমি কেন এন্টারপ্রেনারশিপের ব্যাপারে ভাববো? কেন ভাববো সেটাই হলো আমার, এন্টারপ্রেনারশিপ তো কিছু বেনিফিট থাকতে হবে, তাহলেই ভাববো। বেনিফিটটা কি? ইউ ক্যান ডু হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবে। তুমি ধরো একটা চাকরি পেয়েছো যেটা তোমার ইচ্ছা নেই করার, তাহলে তুমি করবে না তো, কিন্তু ধরো তোমার টাকাটার জন্য করতে হচ্ছে, এইটা ঠিক না। তাহলে তোমার এন্টারপ্রেনারশিপ তুমি তখনই করবে যখন তুমি ইন্টারেস্টেড যেই কাজটা সেটা তুমি করতে পারবে, ঠিক আছে? ওয়ার্ক ফর ইয়োরসেলফ অ্যান্ড নট ফর আদার্স। আনলাইক ওয়েজ এমপ্লয়মেন্ট, ধরো আমি কার জন্য কাজ করছি? একটা কোম্পানির জন্য কাজ করছি। তোমার অন্য টিচাররা কার জন্য কাজ করছে? গভর্নমেন্টের জন্য কাজ করছে। আমরা কারোর একটা জন্য কাজ করছি। কিন্তু যখন তুমি এন্টারপ্রেনার হবে তুমি নিজের জন্য কাজ করবে। কার জন্য কাজ করবে? নিজের জন্য কাজ করবে, ঠিক আছে? তোমার যেই কাজটা ভালো লাগে, তোমার নিজের ইচ্ছা মতো তুমি কাজটা করতে পারবে। হি অর শি ক্যান ডিসাইড দ্য কাইন্ড অফ ওয়ার্ক হি অর শি উড লাইক টু ডু অ্যান্ড হাউ হি অর শি ওয়ান্টস টু ডু। তুমিই ডিসিশন নিতে পারবে তুমি কি কাজ করতে চাও, কিভাবে করতে চাও। Make profits for yourself. As an entrepreneur, you can decide how much money you want to earn and how you want to earn it. যখন তুমি entrepreneur হবে তুমিই ডিসিশন নেবে যে তুমি কত টাকা ইনকাম করতে চাও আর কত তুমি প্রফিট করতে চাও, ঠিক আছে? মোর রিস্ক অ্যান্ড মোর প্রফিট, এটা তো সবসময় অ্যাপ্লিকেবল। যখন তোমার রিস্কটা বেশি হবে তখন তোমার প্রফিট বা লাভটাও অনেক বেশি হবে, ঠিক আছে? সামারি, তো সামারিতে কি বলছে? ইন দিস সেশন ইউ হ্যাভ লার্ন দ্য ডিফারেন্স বিটুইন অন্টারপ্রেনারশিপ অ্যান্ড ওয়েজ এমপ্লয়মেন্ট। এই সেশনে তোমরা অন্টারপ্রেনারশিপ আর তথাকথিত চাকরির মধ্যে ডিফারেন্সটা বুঝেছো। ইউ হ্যাভ অলসো লার্নড অ্যাবাউট দ্য ইউনিক ফিচার্স অফ অন্টারপ্রেনারশিপ। তো তথাকথিত চাকরির তুলনায় অন্টারপ্রেনারশিপে কী বেনিফিটস সেগুলোও তুমি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে।